তাহাজ্জুদের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যাবেন হবিগঞ্জের জনসভায় তারেক রহমান। নতুন বাংলাদেশ গড়তে 10 দলীয় জোটকে ও গণভোটে হ্যাঁতে ভোট দেবার আহ্বান জামায়াত আমিরের। নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করার পরিকল্পনা ইসির। নিরাপত্তা সংকটের কারণে ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ, আইসিসি থেকে সুবিচার পায়নি ক্রীড়া উপদেষ্টা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেবার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েই ভোট কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হবিগঞ্জের জনসভায় মঞ্চে মাগরিবের নামাজ আদায় করে বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সকালে সিলেটে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। এর মধ্যে একাধিক পথসভায় বক্তব্য রেখে সর্বশেষ তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন। বিস্তারিত হাসান মাহমুদ জানাচ্ছেন। সুরমা পাড়ের পুণ্যভূমি থেকে ধানের শীষের ঢেউয়ে জনতার উত্তাল তরঙ্গের দোলা লাগিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে মানুষের উপস্থিতি ছাপিয়ে যায় চতুর্পাশে। জনতার স্রোতের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এ অঞ্চলের মানুষের সংকট সমাধানে অতীতেও কাজ করেছে বিএনপি। তিনি বলেন, ইলিয়াস আলী সহ হাজারো নেতাকর্মীর প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাই সামনের দিকে সাজাতে হবে এই দেশকে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে, হাফ পথে এসে দাঁড়িয়েছি, অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। পোস্টাল ব্যালট নিয়ে ভোট ডাকাতিরও অভিযোগ করেন তিনি। বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছে, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল বেহেশতের টিকিটের নামে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না? কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমন পেন্ডি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।
দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি তারেক রহমান। একদিকে হারিয়েছেন গর্ভধারিণী প্রিয় মাকে, অন্যদিকে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নেতৃত্ব দিতে হচ্ছে দলকে। মায়ের শোক, একদিকে নির্বাচন, সব মিলিয়ে এমন বাস্তবতায় তারেক রহমান শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। আর দেশ জুড়ে তার এই নির্বাচনী প্রচারণায় সৃষ্টি হবে হয়তো ধানের শীষের জাগরণ। পরে মৌলভীবাজারের পথসভায় যোগ দিয়ে তারেক রহমান অন্য দলগুলোর নিরাপত্তা বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রোটোকল দিতে হবে, প্রোটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, তাদের প্রোটোকল 3 ডবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের প্রোটোকল 3 গুণ বাড়িয়ে দেন, যা বিএনপিকে দেন 3 গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল। পথে পথে তারেক রহমানকে অভিবাদন জানায় নেতাকর্মীরা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সমাবেশে পৌঁছে তিনি বলেন, চা শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ে কাজ করবে বিএনপি। তিনি বলেন, ভোটের দিন সবাইকে আগে আগে কেন্দ্রে যেতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করবেন, ভোট কেন্দ্রের সামনে সকলে জামাত করে, ঠিক বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে, এই বলে তাদের পরিকল্পনা। অনেকে ধরাও পড়েছে। তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? করতে পারে তারা? করতে পারে না তারা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, হবিগঞ্জ। দর্শক, তারেক রহমান এই মুহূর্তে ভৈরবে এক নির্বাচনী সভায় আছেন। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য আপনার কাছে কি তথ্য আছে বলেন? আসলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি চেয়ারপারসন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে আসলে বক্তৃতা করছেন এবং বক্তৃতা শেষ করছেন। সেইখান থেকে তিনি আসবেন এই ভৈরবের যে কিশোরগঞ্জের এই ভৈরবে, এবং এখানে একটি পথসভার আয়োজন রয়েছে। এবং এই পথসভাটির পরে, অর্থাৎ ভৈরবের এই পথসভাটি করার পরে, এখানে বক্তৃতা দেওয়ার পরে তিনি নরসিংদী এবং আরেকটি ভৈরবের পরে নরসিংদী এবং এরপরে নারায়ণগঞ্জের 2500-এ আরও 2টি পথসভা বা জনসভা করবেন। সব মিলিয়ে আজকে আসলে তার নির্ধারিত যে পথসভা বা নির্বাচনী জনসংযোগে নেমে যে অঞ্চলে তিনি জনসভা এবং পথসভা করার কথা, তার মধ্যে 60টি পথসভা এবং জনসভা রয়েছে। সিলেট থেকে শুরু করেছেন, তারপরে কথা বলেছেন মৌলভীবাজার পথসভায়, তারপরে হবিগঞ্জ এবং সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিনি কথা বলে শেষ করে এখন আসলে তিনি রওনা হবেন এই ভৈরবের উদ্দেশ্যে। তারেক রহমান, বিএনপির এই চেয়ারম্যান, আজকে আসলে দিনভরই গণসংযোগ ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং স্থানীয় জনসভাগুলোতে তিনি স্থানীয় যে বিএনপি সমর্থিত, বিএনপির প্রতীক পাওয়া, ধানের শীষ প্রতীক পাওয়া যেসব প্রার্থী রয়েছেন তাদেরকে জনগণের সামনে উপস্থাপন করেছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং বলেছেন এরা ধানের শীষের প্রার্থী, তাদের পক্ষে তিনি ভোট চেয়েছেন। এবং আগামীতে বিএনপির যে পরিকল্পনা কথা তিনি বলে আসছিলেন, বিশেষ করে বিএনপি দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা যে পরিকল্পনা কর্মসূচি হাতে নিচ্ছে, সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে ভোট দিতে হবে, সেটি তিনি বারবার বলেছেন। এবং কয়েকটি কথা তিনি বলেছেন, বিশেষ করে তিনি বক্তব্যে বলেছেন
যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য ফজরের নামাজ যেন ভোট কেন্দ্রে আদায় করে, এরকম কেন্দ্রে আদায় করে, এটি যেমন তিনি বলেছেন, তেমনি তিনি বলেছেন যে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা নানা অপপ্রচার ছড়াচ্ছে সেগুলো থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এবং তার এই বিশেষ করে ভৈরবের পরে নরসিংদী এবং তারপরে নারায়ণগঞ্জের পথসভা বা জনসভায় অংশগ্রহণ করতে করতে হয়তো গভীর রাত অবধি হয়ে যেতে পারে। দর্শক, শুনছিলাম তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। বাংলাদেশের সব সমস্যার মূল কারণ ইনসাফের অভাব উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, 10 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে দেশে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। বৃহস্পতিবার ঢাকা 15 আসনে জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে মানুষ আর ভোট ডাকাত ও ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না। সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঋণ খেলাপিদের নির্বাচনে নামিয়ে এখন ক্ষমতায় যেতে ফ্যামিলি কার্ডের লোভ দেখাচ্ছে একটি দল। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় লোকে লোকারণ্য মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। জনসভায় উপস্থিত ছিলেন ঢাকা 14-12 সহ আশপাশের কয়েকটি আসনের প্রার্থীরা। কিছু সংখ্যক লোক তাদের দলের নেতাকর্মীদের একমাত্র কাজ হলো শহরে গ্রামে চাঁদাবাজি করা। উপরে তাদের খোলসটা হলো রাজনৈতিক, কিন্তু ভিতরে তারা বহু জায়গায় এই চাঁদাবাজি করে বেড়াচ্ছে। বাংলাদেশ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো রাজনীতিতে, তারা হাঁপিয়ে উঠেছে পেশি শক্তির প্রভাব, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্ল্যাট দেওয়ার কথা বলে বস্তিবাসীদের উচ্ছেদে পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান করেছি। পরে নতুন কোন লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দিব না। বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। দেশে নতুন করে ফেসিবাদের উত্থান ঠেকাতে দাঁড়িপাল্লায় ভোট চান জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ভাই ভাতিজা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে, মাঠে এসেছে। নির্বাচনী মাঠে 10 দলীয় সমঝোতার ঝোট। ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না। আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য জাতি, ধর্ম, দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। নারী পুরুষ সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাতের আমির। ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন। আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয় তাহলে আগামী 12 তারিখ জনগণ গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। সমাবেশে ঢাকার 10 দলের মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না করে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এসএস সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ব্যাংকিং নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। এছাড়াও তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে 50 বিদেশি সাংবাদিক ও 78 পর্যবেক্ষক বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। 83 বিদেশি পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে 36 জন নিশ্চিত করেছেন, 5 জন অসম্মতি জানিয়েছেন আর বাকিরা এখনও নিশ্চিত করেননি। ধরেন 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য কোনো ট্রানজ্যাকশন হবে না, এরকম কোনো রেগুলেটরি ইম্পোজিশন করা হবে না, হয়তো লিমিট করা হবে, ক্যাপ করা হবে। মূলত 3 ধরনের আছে, P2P, পার্সন টু পার্সন, একটা হচ্ছে এজেন্ট আর একটা হচ্ছে মার্চেন্ট। এই 3টে অ্যাকাউন্টের রেগুলেটরি বডি যারা আছেন তারা এটাকে নিয়ে আমাদেরকে একটা স্পষ্ট প্রস্তাবনা দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী 10 ও 11 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। শফিকুল আলম বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়। আজকে উপদেষ্টা পরিষদ সভার 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি আর 10 ও 11 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা 3 দিন ছুটি পাবেন। এদিকে ঢাকার 7 সরকারি কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। মোট ছুটি হচ্ছে আসলে 3 দিন। ভোটের দিন ফেব্রুয়ারি 12 আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য, আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ 2026 অনুমোদিত হয়েছে। ঢাকার 7টি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। এবারে নির্বাচনে মোট প্রার্থীর 25%-এরও বেশি ঋণগ্রস্ত। তাদের ঋণের পরিমাণ 18,868 কোটি 52 লাখ টাকা। নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেয়া হলফনামা পর্যালোচনা করে এমন তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটি জানায়, সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী বিএনপিতে, আবার ঋণ খেলাপি তালিকারও শীর্ষে দলটির প্রার্থীরা। ঋণগ্রস্ত ও দ্বৈত নাগরিকদের নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত হয়নি উল্লেখ করে টিআইবি বলছে, ব্যবসা বৃত্তির রাজনীতির কাছে জিম্মি নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। সংসদ নির্বাচনে দেয়া প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে কি তথ্য পাওয়া গেল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে তা তুলে ধরতে ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে টিআইবি। সংস্থাটি জানায়, নির্বাচনে অংশ নেওয়াদের মধ্যে শীর্ষ 10 কোটিপতির 8 জনই বিএনপির প্রার্থী। আবার শীর্ষ 10 খেলাফির মধ্যেও 8 জন বিএনপির, আর প্রার্থীদের মধ্যে 25 ভাগের বেশি ঋণগ্রস্ত। তাদের 59 ভাগ বিএনপি দলীয়। ঋণের পরিমাণ 18,868 কোটি 52 লাখ টাকা। আবার হলফনামায় নির্বাচনী ব্যয় 119 কোটি টাকা দেখিয়েছে দলটি। ব্যয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ডাটা ভিজুয়ালাইজার। ঠিক এবার নির্বাচনে 51টি রাজনৈতিক দলের 1981 জন প্রার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি 288 জন বিএনপির, স্বতন্ত্র 249 জন, জামায়াত ইসলামী 222 আর এনসিপি 32 জন। এবারের প্রার্থীরা অতীতের চেয়ে অধিক শিক্ষিত ও বয়সীয় তরুণদের সংখ্যা বেড়েছে। 891 কোটিপতি প্রার্থীর মধ্যে 27 জন 100 কোটি টাকা সম্পদের মালিক। প্রার্থীদের মধ্যে পেশায় সবচেয়ে বেশি ব্যবসায়ী আর কম রাজনীতিবিদ। 1 কোটি থেকে 10 কোটি টাকা রয়েছে 31.73% প্রার্থীর। 10 কোটি থেকে 50 কোটি রয়েছে 6.6% প্রার্থীর। 100 কোটি টাকার উপরে অস্থাবর সম্পদ রয়েছে 1.39% প্রার্থীর। ঋণ খেলাপিদের নির্বাচনে সুযোগ দেওয়া উচিত হয়নি দাবি করে টিআইবি বলছে, নির্বাচন কমিশন চাইলেই লাগাম টেনে ধরতে পারত। আমাদের রাজনীতিতে অর্থ, পেশি এবং ধর্ম
এই তিনটে একসাথে একাকার হওয়ার কারণে সুস্থ রাজনীতি কিন্তু এক ধরনের জিম্মিদশার দিকে যাচ্ছে। নির্বাচনে 21 জন প্রার্থী দ্বৈত নাগরিকত্ব থাকলেও তা ত্যাগ করেছেন, কিন্তু 2 জন প্রার্থীর ব্রিটিশ নাগরিকত্ব থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করার কথা জানায় সংস্থাটি। কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে, নির্ভরযোগ্য তথ্য, যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। সব পক্ষের কাছে গ্রহণযোগ্য 5টি জাতীয় নির্বাচনের 8,000 প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এই প্রতিবেদন উপস্থাপন করে টিআইবি। সংখ্যা গতকাল। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপের ভেন্যু বিতর্ক প্রসঙ্গ। আইসিসি দাবি মানেনি, তাই ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলতে যাওয়ার পুরনো সিদ্ধান্তে অটল থাকল বাংলাদেশ সরকার। ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন শুধুই দর্শক। নিরাপত্তার শঙ্কায় বিশ্বকাপে না যাওয়ার এই সিদ্ধান্ত বলছেন ক্রীড়া উপদেষ্টা। রিপোর্ট মমিনুর রিপনের। যাদের জন্য এই খেলা, সেই ক্রিকেটারদের সংকট শুরুর 3 সপ্তাহ পর ডেকে নেওয়া হয় আলোচনার জন্য। সেই আলোচনার বিষয়বস্তু ও মীমাংসা আগেই ঠিক করা ছিল। নিরাপত্তার শঙ্কার সুনির্দিষ্ট অভিযোগের পরও আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন না মানায় একদিনের ডেডলাইনের মধ্যে তাই পুরনো পথে হেঁটেছে সরকার। আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কি না সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে, এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। যদিও এখনো অসম্ভব এক আশা করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ডেডলাইন পার হওয়ার পর সেই আশার ভিত্তি কি, তার উত্তর অবশ্য জানা নেই। যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। যেখানে আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে, সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আইসিসির পূর্ণ সদস্য হওয়ার 26 বছর পর এবারই প্রথম কোনো বৈশ্বিক আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এটা নতুন ইতিহাস না দেশের ক্রিকেটের মোড় ঘুরে দেওয়ার দিন, সেই প্রশ্ন তোলা থাকলো সময়ের হাতে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ও সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য 5টি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সন্ধ্যায় বিএনপির গুলশানের কার্যালয়ে দলটির নির্বাচনী মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল মানুষের কাছ থেকে পরামর্শ আহ্বান করেছেন। দলটির নতুন ভাবনায় ইমেইল, চিঠি, কিউআর কোড কিংবা বিএনপির ওয়েবসাইটে জনগণ তাদের মূল্যবান পরামর্শ জানাতে পারবেন। সেগুলো যাচাই বাছাই করে বিএনপি সেই পরামর্শ অনুসারে সামনে দেশ গঠনে কাজ করবে। দেশ গঠনে নানা পরিকল্পনা নিয়ে বিএনপি জনগণের মাঝে 8টি লিফলেট বিতরণ করবে বলেও জানান তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায়। একটি অডিও কথোপকথনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। বৃহস্পতিবার বিশেষ প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, গেল বছরের 1 ডিসেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কয়েকজন সাংবাদিকের সঙ্গে এক মার্কিন কূটনীতিকের আলাপের অডিও তাদের হাতে রয়েছে। অডিওতে ওই কূটনীতিককে বলতে শোনা যায়, বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে। আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে বলেও কথোপকথনে শোনা যায়। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চায় বলে উল্লেখ করেন মার্কিন কূটনীতিক। ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে ওই বৈঠককে একটি রুটিন অনানুষ্ঠানিক আলোচনা হিসেবে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দেয় না বলেও জানায় মার্কিন দূতাবাস।
শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। দুপুরের রাজধানীর শান্তিবাগে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করে তিনি এমনটি জানান। বলেন, সামাজিক, অর্থনৈতিক সহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে বিএনপি। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি। এ সময় এলাকা থেকে মাদক সন্ত্রাস দূর করতে কাজ করবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল ১৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে আকিজ মনোয়ারা ট্রাস্ট। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই কর্মসূচির আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৫,০০০ টাকা হারে এক বছরে মোট ৬০,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিকে আরও শক্তিশালী করে। এই সহায়তা শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি এবং আগামীর ক্যারিয়ার গঠনে অনুপ্রেরণা যোগাবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের একরকম দূরত্ব তৈরি হচ্ছে, এটি আমরা যে কোনো ভাবে কমিয়ে আনতে চাই। পারস্পরিক অভিযোগ যাই থাকুক না কেন, ফাংশনালি we have to hold our hands together. আর তৃতীয়ত যে কথাটি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, এই কথাটি আমি বারবার সবাইকে বলছি এবং আমরা সমাজকে নিয়ে চলতে চাই। সমাজের যে কোনো প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করতে আগ্রহী। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। প্রতীক বরাদ্দের পর আজ থেকে সারা দেশে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তারা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম ১১ আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সকালে নগরের কদমতলী বাস স্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করেন। উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি। জনগণ নির্ধারণ করবে বাংলাদেশ কোন দিকে যাবে, তার মালিকানা হবে ভোটের মাধ্যমে, তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে। যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, তাদের প্রত্যাশা পূরণ করবে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটা পূরণ করবে। আর রাঙ্গুনিয়া রোয়াজার হাট বাজার থেকে পরিচ্ছন্ন কার্যক্রম দিয়ে প্রচারণা শুরু করেন ৭ আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। কুমিল্লার চৌদ্দগ্রামে গণসংযোগ শুরু করেন ১১ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ আবার চাঁদাবাজ দুর্নীতিবাজের দখলে যাবে নাকি একটি নতুন বাংলাদেশের পথে এগোবে। আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে, দখলদারদের দখলে যাবে, দুর্নীতিবাজদের দখলে যাবে, সন্ত্রাসীদের দখলে যাবে। কক্সবাজার ১ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া, শিকদারপাড়া থেকে গণসংযোগ শুরু করেন। এর আগে তিনি স্থানীয় খেলোয়াড়দের সাথে ফুটবল এবং ক্রিকেট অনুশীলন করেন। বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং বাসুদের মই প্রতীকের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী গণসংযোগ চালিয়েছেন। নাটোর সদর উপজেলার ছাত্রীদিয়া হাট থেকে গণসংযোগ শুরু করেন ২ আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আর শহরের বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন জামায়াতের প্রার্থী ইউনুস আলী। নওগাঁ ৫ আসনে জামায়াতের প্রার্থী আসম সায়েম, বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধুলু নিজেদের পক্ষে প্রচারণা শুরু করেন। এ সময় ভোটারদের কাছে উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীকের পক্ষে ভোট চান তারা। ভোর থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন বাগেরহাট ৩ আসনের বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরদুল ইসলাম। এছাড়া মানিকগঞ্জ, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিরাজগঞ্জ সহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিতর্কের মুখে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য মুনাফা না দেবার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ২ বছরের জন্য আমানতকারীরা ৪% হারে মুনাফা পাবেন। এছাড়া চলতি বছর থেকে বাজার ভিত্তিক মুনাফা কার্যকর হবে। বর্তমানে ব্যাংকটির মুনাফার হার ৮.৫%-এর কাছাকাছি ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে জানায় ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সব আমানতের ক্ষেত্রে কোনো মুনাফা প্রযোজ্য হবে না। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় বিতর্ক। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের পর সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেন আমানতকারীরা। একীভূত হওয়া একাধিক ব্যাংকও এখন লিখিতভাবে কেন্দ্রীয় ব্যাংককে বিষয়টি জানায়। বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল ও সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। মিরপুর ১০ নম্বরের সি ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। নির্বাচনী প্রচারণা শুরুর আগে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান এবং সেখানে তার বাবা মায়ের কবর জিয়ারত করেন, মোনাজাত করেন। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। সংস্কৃতির খবর। যারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারাই স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এই সময় ফারুকী বলেন, শহীদ ওসমান হাদি বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়ে গেছেন, বাংলাদেশের মানুষকে দেখিয়ে গেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কিভাবে দেশের হয়ে জীবন দেয়া যায়। হাদির মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি চিহ্ন তৈরি হয়েছে বলেই ৩২ বছর বয়সী হাদির জনপ্রিয়তা এত উচ্চ পর্যায়ে পৌঁছেছে। উপদেষ্টা বলেন, সত্যিকারের ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে হলে সব মতের সংস্কৃতি ধারণ করে সমাজ গড়ে তুলতে হবে, স্বাধীনভাবে সংস্কৃতি চর্চা করতে দিতে হবে। বিপক্ষ শক্তি হচ্ছে সে যে আমার সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করেছে, যে আমার দেশ থেকে নির্বাচন জিনিসটা উঠিয়ে নিয়ে গেছে। এমন একটা স্পেস তৈরি করা, কালচারাল স্পেস। আমরা যখন বাংলাদেশি হয়ে উঠবো, আমরা বহু ধর্মের দেশ, আমাদের এখানে ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন সব জাঁকজমকপূর্ণ হবে, যেটা এবার হয়েছে। আমাদের ট্র্যাডিশনাল নববর্ষ সকল জাতিগোষ্ঠী মিলে একসাথে পালন করবে। আমরা যত বেশি এক থাকবো, তত বেশি কিন্তু নিশ্চিত থাকবেন ফ্যাসিবাদ আসার আর কোনো সম্ভাবনা নাই। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। তাহাজ্জুদের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যাবেন হবিগঞ্জের জনসভায় তারেক রহমান। নতুন বাংলাদেশ গড়তে 10 দলীয় জোটকে ও গণভোটে হ্যাঁতে ভোট দেবার আহ্বান জামায়াত আমিরের। নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করার পরিকল্পনা ইসি। নিরাপত্তা সংকটের কারণে ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ, আইসিসি থেকে সুবিচার পায়নি ক্রীড়া উপদেষ্টা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।